বড়বাবুর মেয়েকে ফিরিয়ে দিয়ে ভজনের খেলা শেষ করছে গীতা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় অগ্নিজিৎ মুখার্জি গীতার কাছে আসছে গীতার হাতের তৈরি চা খাবে বলে। এর মধ্যেই সবাই মিলে তো গীতার অবস্থা দেখে পুরো হা হয়ে যায়। মেহেক তখন বলে, গীতা বৌদি, তোমার মতন দাপুটে একটা লয়ারও কিনা শেষ পর্যন্ত আমার ছোটদা ভাইয়ের প্রেমে একেবারে হাবুডুবু খেলো। এরপর গীতা বলে, ধুস, তোমরা যে কি বলো না। এরপর মেহেক একটা আয়না এনে দেখায় গীতার নিজের মুখের কি অবস্থা। আর তখনই গীতা তাড়াতাড়ি করে চলে যাচ্ছিল ফ্রেশ হবে বলে। ঠিক সেই মুহূর্তেই চলে এসেছে অগ্নিজিৎ মুখার্জি আর বলে, ভাবছিলাম সকাল সকাল বৌমার হাতের তৈরি এক কাপ চা খাবো। আর যেই না গীতার দিকে তাকিয়েছে, গীতার অবস্থা দেখে তাড়াতাড়ি সেখান থেকে সরে পড়তে চাইছে আর বলে, না না, চান চান করবো। এরপরেই ঠামি এসে বলে, কি রে, তুই এরকম করছিস কেন? বলছিলিস বৌমার হাতের তৈরি চা খাবি, তাহলে এখন এরকম করলি কেন? এরপরেই অগ্নিজিৎ মুখার্জি তো চলে যায়। ঠাম্মি এসে সবাইকে দেখে যে সবাই হাসাহাসি করছে আর গীতার দিকে যেই তাকিয়েছে তখনই বুঝতে পারে হাসার কারণটা ঠিক কী আর বলে, নাথ বউ, তুই তো একেবারে লাল হয়ে গেছিস লজ্জায়। নিজের মুখটা দেখেছিস? কি সুন্দর লাগছে তোকে। যাক, অবশেষে তাহলে সেই দিনটা এলো। প্রত্যেক মেয়ের জীবনেই এই রকমের একটা দিন আসে, স্বামীর সোহাগে ভালোবাসায় একেবারে লাল হয়ে যেতে হয়। তাহলে তোর জীবনেও সেই দিনটা চলে এসেছে। এর মধ্যে গীতা বলে, ঠাম্মি, তুমিও পারো বটে। ঠাম্মি তখন বলে, ও মা, আমি আবার কি বললাম? যেটা সত্যি সেটাই তো বললাম, ভুল কিছু বলেছি বলে তো মনে হয় না। এর মধ্যেই গীতা বলে, আরে বাবা, তুমি এসব বন্ধ করো তো, এসব বলো না, আমি যাচ্ছি। এই বলেই গীতা চলে যাচ্ছে ফ্রেশ হতে। আর তারপর গীতা গান করতে শুরু করে দেয়। সেই গানে গলা মেলাতে শুরু করে গিনি নিজেও। আর অন্যদিকে স্বস্তিক ঘুম থেকে উঠে পড়েছে। গীতা গীতা বলতে থাকে। এরপর স্বস্তিকের বোনেরা বলে, হ্যাঁ রে, শেষ পর্যন্ত তুই মানুষ হয়ে গেলি। স্বস্তিক বলে, এটা আবার কি কথা? ম্যাক তখন বলে, তোর গলায় মুখে সিঁদুর লেগে কেন রে? আর স্বস্তিকও তখন লজ্জা পেয়ে যায়। এর মধ্যেই গিনি আর গীতা দুইজনেই গান করতে শুরু করে। আর তার মধ্যেই গিনি বুঝতে পারে যে আজকের দিনটা গীতার জন্য অনেক ভালো একটা দিন। আগের দিন রাতে নিশ্চয়ই স্বস্তিক আর গীতা অনেক কাছাকাছি এসেছে। এরপরেই সাত্বিক তো বেরিয়ে যাচ্ছিল, তখনই গীতা আর সামনে চলে আসে আর গিনি তখন রুমাল নিয়ে আসে। গিনি বলে, তোমার রুমালটা। এরপর সাত্বিক তো গীতাকে দেখে নিজেই চমকে যায় আর মনে পড়ে যায় একদিন এই গীতাকেই ভালোবাসার কথা বারবার করে বলেছিল সাত্বিক। এরপর সাত্বিক বেরিয়ে যেতেই গীতাকে জড়িয়ে ধরে গিনি আর বলে, সত্যি বোন, তোকে দেখে আজ খুব ভালো লাগছে। তুই কি সুন্দর মরুদ্যারে পরিণত হয়েছিস আর আমি মরুভূমিতে। কি আর বলবো বল, আমার এই কপালের কথা নাইবা বললাম। গীতা বুঝতে পারে গিনির কষ্টটা, কিন্তু তবুও গীতা কিছু বলে না, চলে যায় ঘরে। আর তার মাঝখানে বড়বাবু চলে গেছে তার মেয়ের সাথে দেখা করতে। যখনই তার প্রিন্সেসকে সে দেখে, জড়িয়ে ধরে কোলে তুলে নেয়। আর এর মধ্যেই ভজন ফোন করছে বড়বাবুকে আর বলে, বড়বাবু, নিজের মেয়েকে পেয়ে একদম চালাকিগিরি করবেন না, তার ফল কিন্তু খুব একটা ভালো হবে না। তখন পঙ্কজ খাসনবিশ বলে, ভজন মিত্তির, আমি এখন আমার মেয়ের সাথে হেভেনে আছি, বুঝতে পেরেছেন? আমি কিন্তু আপনাদেরকে ছাড়বো না। আমার মেয়ের যদি কোনো ক্ষতি হয়, আপনাকে আর ওই কিরণকান্তি বাবুকে ল্যাম্পপোস্টে বেঁধে এমন শিক্ষা দেব, সারা জীবনে কোনোদিনও ভুলতে পারবেন না। তার মধ্যেই ভজন বলে, আপনি ওই অতসী আর ওই রত্নাকে কোর্টে চালান করে দিন, আমি কোনো কথা শুনবো না। কথাটা যেন ভালো করে মাথায় থাকে। এরপরেই বড়বাবু ফোন তো কেটে দেয়। গীতাকে ফোন করেছে দিয়া আর বলে, আমি এক্ষুনি খবর পেলাম বড়বাবুকে বডিগার্ড দিয়ে পুরো ঘিরে দিয়েছে ভজন মিত্তির। চারিদিকে গুন্ডা পাঠিয়ে দিয়েছে বলতে পারো, যারা বডিগার্ডের মতন পঙ্কজ খাসনবিশ আর তার মেয়েকে ঘিরে রেখে দিয়েছে। কিছু করলেই একেবারে শেষ করে দেবে। গীতা বলে, সেটা আমি খুব ভালো মতনই বুঝতে পেরেছিলাম, কারণ বড়বাবুকে আমি যতটা চিনেছি, বড়বাবু একজন সৎ পুলিশ অফিসার। তার কাছে গিয়ে এই রকমভাবে ভয় দেখাচ্ছে তো ভজন মিত্তির, এর ফল খুব একটা ভালো হবে না। আমি যে কি করতে পারি আর কি পারি না সেটা আমি এবারে দেখিয়েই ছাড়ব। আমার কোর্টের বাইরে চলে হাত আর কোর্টের ভেতরে চলে মুখ। এর মধ্যে ভজনের সাথে কথা বলে কিরণকান্তি আর বলে, ভজন, ওইদিকে সব খেলা ঠিক আছে তো? ভজন তখন বলে, হ্যাঁ,
আপনি একদম চিন্তা করবেন না, সব ঠিক আছে। আপনি শুধু দেখতে থাকুন কি হতে চলেছে। কিরণকান্তিবাবু বলে, আমি শুধু দেখতে চাই, তবে ঝড় ওঠার আগের মুহূর্তটা কীরকম নিস্তব্ধ হয়ে যায় জানো তো, সেরকমই অনেকটা হয়ে গেছে। তার জন্যই আমার কেমন একটু ভয় লাগছে। ভজন তখন বলে, ভয় পাওয়ার কোনোই দরকার নেই, আপনি একদম ভয় পাবেন না, আমরা আপনার সাথেই আছি। পঙ্কজ খাসরবিশের ডানা দুটো ছেটে দিয়েছি, ও চাইলেও আর কিছু করে উঠতে পারবে না, আমি সব কিছু দেখে নিচ্ছি। কিরণকান্তি বলে, অগ্নিজিৎ মুখার্জির শাস্তি হবেই হবে। অগ্নিজিৎ মুখার্জি যেভাবে বেইমানি করেছে আমার সাথে, তার ফল অগ্নিজিৎ মুখার্জিকে পেতেই হবে। ভজন মিত্তির বলে, পাবে, অগ্নিজিৎ মুখার্জি হাতে নাতে পাবে, আপনি শুধু অপেক্ষা করুন। এদিকে বড়বাবু আবারও চলে এসেছে থানায়, আর চলে গেছে গীতা। গীতা গিয়ে বলে, বড়বাবু আপনি হলেন ঢোড়া সাপ, আর আপনাকে নাচাচ্ছে ওই ভজন মিত্তির, তাই তো? বড়বাবু তখন বলে, গীতা আপনি কিন্তু আবারও আমাকে অপমান করছেন। গীতা তখন বলে, বড়বাবু আপনার প্রতি আমার শ্রদ্ধা ছিল, আছে আর থাকবে, আপনি একদম চিন্তা করবেন না। আমি ঠিক যেমনটা বলবো আপনি ঠিক তেমনটাই করবেন, তাই বলছি আপনাকে একদম ভয় পেতে হবে না। আর এসব শোনার পরে তো বড়বাবু একটু অবাকই হয়ে যায়। অন্যদিকে দেখা যায় কিরণকান্তি ফোন করেছে আর বারবার বলতে থাকে ওই অতসী আর ওই রত্নাকে কোর্টে চালান করে দিতে। আর ঠিক তখনই গীতা বলে, বলুন বলুন, ওদেরকে আপনি কাস্টাডিতে নিয়েছেন, কি হলো, চুপ করে আছেন কেন, বলুন। এরপরেই বড়বাবু বলে, ওদের তো আমি কাস্টাডিতে নেইনি অগ্নিকন্যা, আমি কি করে বলবো। এরপর কিরণকান্তিবাবু বলে, কোথায়, ভয়েস শোনান, আমি ওদের কথা শুনতে চাই। এরপরে ঘোমটা দিয়ে অতসীকে আর রত্নাকে নিয়ে এসেছে গীতা, আর সেটাই বড়বাবুকে দেখাতে থাকে। বড়বাবু দেখে তো পুরোপুরি অবাক হয়ে যায়। এর মধ্যেই সাত্বিকের জামার বোতামটা সেলাই করে দিতে থাকে গিনি, আর তখনই মেহেক গিয়ে এমন একটা ধাক্কা মারে, সাত্বিক আর গিনি দুজনেই পড়ে যায় বেডের ওপর। আর যা দেখার পর সবাই খুব হাসাহাসি করতে থাকে।